সৌমিতা, আজকে আমার যেটা প্রথম প্রশ্ন, 1 মাস আগে ঠিক ঘটা করে রাজ্যের নতুন সরকার তারা মহিলাদের জন্য বাসের ভাড়া ফ্রি করে দিয়েছিল এবং প্রচুর মহিলারা তাদের ইচ্ছেও ছিল না, কিন্তু তারাও ফ্রিতে পাচ্ছিলেন বাসের ভাড়া। তো আজকে থেকে সেই বাসের ভাড়াটাকে উইথড্র করা হলো, বলা হচ্ছে যে না, ভাড়া লাগবে, মানে আর এখন কোনো মহিলারা ফ্রিতে বাসে যাতায়াত করতে পারবে না। তাহলে এটা কি গিমিক ছিল? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে বাসের ভাড়াটাকে উইথড্র করে দেওয়া হলো, এইটা কিন্তু একটা, আমার যেটা মনে হয় যে সরকার হয়তো একটা ভোটে জেতার জন্য এই প্রতিশ্রুতিটা দিয়েছিল। আসলে তাদের উদ্দেশ্য ছিল ভাড়া কমানো বা ভাড়া বন্ধ করে দেওয়া, এটা তাদের উদ্দেশ্য ছিল না। যার জন্যই এই ধরনের একটা করা হলো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন নাকি একটা অ্যাসেসমেন্ট রাজ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা করেছে, এই 2 মাসে 300 কোটি টাকা করে নাকি তাদের সারা ওয়েস্ট বেঙ্গলে ভর্তুকি দিতে হয়েছে সরকারকে, এই ভাড়া মহিলাদের কাছ থেকে না নেওয়ার জন্য। এবং এবং যার জন্য এখন আপাতত এই ভাড়াটাকে আবার রিভাইভ করা হয়েছে। তবে এর পিছনে আমি বলবো যে আরও কিছু বিষয় জড়িত রয়েছে। নাগরিকদের পক্ষ থেকে বহু জায়গায়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, সরকারি দপ্তর থেকে শুরু করে, সংশ্লিষ্ট মন্ত্রীকে শুরু করে, চিঠি, ইমেল সমস্ত কিছু করা হয়েছে। বহু মহিলা করেছেন যে আমরা যারা সামর্থ্য আছে ভাড়া দেওয়ার, আপনারা তার ভাড়াটা নিন। এটাও সরকারকে বলতে পারি আমি, ইন্ধন জুগিয়েছে, তার প্রমাণ আছে। যদিও আমার কাছে যতটুকু নিউজ রয়েছে, যেটা সরকারের বিষয়, যে আপনাকে আপনার ইনকামের তথ্য দিয়ে পিঙ্ক কার্ড একটি সংগ্রহ করতে হবে। এরপরেও ফ্রিতে যাওয়া যাবে না আমি সেটা বলছি না। সেই পিঙ্ক কার্ড যত দূর সম্ভব আমার ধারণা 1 সেপ্টেম্বর থেকে দেওয়া হবে। এবং যারা ওই পিঙ্ক কার্ড হোল্ডার হবেন তারা ফ্রিতে যাওয়া আসা করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ভাড়া দিয়েই আপনাকে যেতে হবে। মানে তাহলে আবার লাইনে দাঁড়াতে হবে? হ্যাঁ, লাইনে দাঁড়ানো থেকেও বড় ব্যাপার হচ্ছে যে অনেকে তো এমনিও উঠে যান লাইন ছাড়াও। আমি বলতে চাইছি যে ওই যে পিঙ্ক কার্ড নেওয়ার জন্য, সেটা আপনি বলতে পারেন। তবে যদি সেটা মানে হচ্ছে যে আরও কিছু প্রসেসিং করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, বা সেটা তো সম্ভব না যদিও। হ্যাঁ, আবার লাইনে দাঁড়ানোর একটা ব্যাপার তো আসছেই। এবং সত্যিকারের যে প্রতিশ্রুতিগুলো রাজ্য সরকার দিয়েছিল, যেন মনে হচ্ছে যে সেই প্রতিশ্রুতিগুলো রাজ্য সরকার নিজেরাই বুমেরাং হয়ে ফিরে আসছে। বলছি, এই যে 90 দিন হতে চলেছে রাজ্য সরকারের বয়স, যা প্রতিশ্রুতি দিয়েছিল বা যেভাবে অ্যাঙ্গেল নিয়ে রাজ্য সরকার চলছে, তাতে কি মনে হচ্ছে, মানে কতটা? না, দেখুন, উন্নতির জায়গাটা তারা সর্বাগ্রে এইটা করেছে। আমি একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, যে আজকে যদি বাংলাদেশের সঙ্গে আমার এত গণ্ডগোল, সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, যেটা মুখ্যমন্ত্রী একদম প্রথমে শপথ গ্রহণের দিন 9ই মে আপনারা জানেন তিনি ঘোষণা করেছিলেন, সেটা তিনি করেছেন। জমি হস্তান্তর করা হয়েছে, জমির প্রসেস কাজকর্ম শুরু হয়েছে। এটা দেখে আমার ভালো লেগেছে নতুন বর্তমান সরকারে। আর একটা উদ্যোগ, যেটা ইসকনকে দিয়ে খাবার পরিবেশন করানো বাচ্চাদের, মিড ডে মিল, যেহেতু কলকাতার স্কুলগুলোতে। এবং যেটা আশঙ্কা ছিল যে যারা ওখানে কাজ করেন তাদের চাকরি চলে যেতে পারে, রাজ্য সরকার তাদের চাকরিও বাঁচিয়েছে। তাদের 2000 থেকে 1000 টাকা বাড়িয়ে রেমুনারেশন 3000 টাকা করা হয়েছে। এবং অন্যান্য বিরোধীদের যেটা অভিযোগ ছিল যে ডিম দেওয়া কেন হচ্ছে না, সেক্ষেত্রেও সপ্তাহে 1 দিন বা 2 দিন সুষম খাদ্য হিসেবে রাজ্য সরকার বাচ্চাদের ডিম দেবে, সেটাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইসকনের খাবার দেওয়ার পাশাপাশি। আগের রাজ্য সরকার তো বাচ্চাদের খাবারের দিকে কোনো নজরই দিত না। পোকা ধরা চাল এবং হচ্ছে যে ডাল, তার মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে, মানুষের অখাদ্য, গবাদি পশুর খাদ্য, সেই সমস্ত জিনিস সরবরাহ করা হতো। আশা করা যায় সেইখান থেকে এই রাজ্য সরকার প্রতিশ্রুতি রাখবে।
আর কিছু জিনিস দেখুন, ভালো মন্দ সব কিছুই আছে। যে বাজেট হয়েছে, বাজেটে আগের সরকারেরও কিছুটা ছায়া রয়েছে, এটা আমি অস্বীকার করব না। তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে ডিএ দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই ডিএ কিন্তু উনি একবারেই 20% ঘোষণা করে দেবেন, মানে ঘোষণা করে দিয়েছেন অলরেডি, এবং বলেছেন যে পুজোর মাসে অক্টোবরেই তারা সবাই এটা 18% পেয়ে যাবে, এবং বাকি 4% পরবর্তীকালে দিয়ে দেওয়া হবে সামনের বছরের মধ্যে, আশা করা যায়। তো এইগুলো রাজ্য সরকার একদম যে খারাপ কাজ করেছে এটা আমি বলবো না। ওভারঅল যদি একটা 3 মাস এখনো হয়নি, প্রায় 2.5 মাসের একটা সরকারের আমরা যদি মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করি, তাহলে সেখানে আমি বলবো যে 80% ভালোই কাজ করেছে। পাশাপাশি কিছু খারাপ কাজও আমার চোখে পড়েছে। একজন রাজনৈতিক মানে হচ্ছে যে অরাজনৈতিক লোক হিসাবে, বা সাধারণ নিরপেক্ষ নাগরিক হিসাবে, এবং একজন আইনজীবী হিসাবে আমি মনে করি এই রাজ্য সরকারের কিছু কিছু জায়গায় মুখের যা প্রতিশ্রুতি সেই অনুযায়ী কিন্তু কাজ করতে পারেনি রাজ্য সরকার। এই বাসের ভাড়া তুলে দেওয়া, এটা একটা মহিলাদের ক্ষেত্রে এটা একটা বিতর্কিত সিদ্ধান্ত এই রাজ্য সরকারের। পাশাপাশি আর একটা জিনিস, হকার উচ্ছেদ। দেখুন, হকার উচ্ছেদ যে বিষয়টা, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন তার 15 বছরের টেনিওরে একবারই তিনি মাত্র হকার উচ্ছেদ করেছিলেন। সেইখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই হকারদের পাশে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা নিশ্চয়ই সেই খবর করেছেন, যে আমি বেঁচে থাকতে কোনো হকার রাজ্য সরকার উচ্ছেদ করতে পারবে না, এবং আমাদের সরকার এলে এই হকার ভাইদের গায়ে কোনো কেউ হাত দেবে না। তা আজকে আমি শুভেন্দু অধিকারীকে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই, আপনি এখন মুখ্যমন্ত্রী, আপনার সরকার, আপনার সেই প্রতিশ্রুতি কোথায় গেল? আজকে কেন এত রাজপথ থেকে, এত জায়গা থেকে, এমনকি স্টেশন থেকে অন্যায়ভাবে আপনি এত হকারকে আপনার সরকার এসে উচ্ছেদ করলো, তাদেরকে পুনর্বাসন না দিয়ে? এটা কি আপনার সরকারের এজেন্ডা? নাকি উন্নততর ভারত বানাতে চেয়ে যে ভারতের মানুষগুলো মানে দুবেলা খেটে খায়, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদেরকে আপনি ভারতের নাগরিকের সংজ্ঞা থেকে বাদ দিচ্ছেন? সেই মানুষগুলো মরে যাক, সেই মানুষগুলোর ফ্যামিলিগুলো ভেসে যাক, আপনারা সেরকম চিন্তা ভাবনা করছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু জনগণ আপনার কাছ থেকে আগামী দিনে কিন্তু বুঝে নেবে, আগামী ভোটে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর বেশি কিছু বলবো না, তবে একটা জিনিস, যে বিজেপি সরকার এসেছে সেটা ঠিকই আছে, কিছু কিছু জায়গায়, যেমন পরিবহন মন্ত্রী বলছেন যে, পরিবহন মন্ত্রী ঠিক বলছেন না, এটা বলছেন অন্য আরেকজন মন্ত্রী বলছেন, তিনি অপরাজিতা আঢ্য, তিনি বলছেন যে কলকাতার রাস্তায় পার্কিং করা যাবে না। তাহলে আপনি অল্টারনেটিভ রুট দিয়েছেন, কোথায় পার্কিং করবে মানুষ? অল্টারনেটিভ সরকার ব্যবস্থা করে দিক, এতদিন মানুষ তাহলে রাখবে কোথায়? অগ্নিমিত্রাপল তিনি বলছেন, হ্যাঁ অগ্নিমিত্রাপল তিনি বলছেন, তা মানুষের জন্য ব্যবস্থা করা হোক। সরকার যদি মানুষের জন্য না ব্যবস্থা করে আগেই সেই মানুষের মানে গন্ডগোলটা পারে, বা সেই মানুষের যেটা ভুল বা ইত্যাদি সেইটার ওপরে নজর দেয়, তাহলে সেটা তো জনগণের জন্য খারাপ হতেই পারে। বা মানুষের জন্য কিছু তো অন্তত চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলো থাকা উচিত বলে আমি মনে করি। তারপরে ধরুন, আমি একটা কথা বলতে চাইছি যে কিছু কিছু বিষয় রয়েছে এই রাজ্য সরকারের, যে মানে ভালো করেছে আবার খারাপও করেছে। দেখুন, ভালোর পরিমাণটা বেশি, এটা মানতে হবে। যেমন আপনাকে অস্বীকার করার জায়গা নেই, আপনি বলতে পারেন যে আমি তাদেরকে প্রেস করছি না, প্রেস আমি করছি না। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমরা যাদেরকে নির্বাচিত করে পাঠাচ্ছি বিধানসভায়, তারা কি বলছে আমরা জানতে পারতাম না। একমাত্র ওই অভয়ানা একটা বিল কি পেশ করার চেষ্টা করেছিল, অপরাজিতা বিল, মুখ্যমন্ত্রী সেই দিন একমাত্র লাইভ হয়েছিল। মুখ্যমন্ত্রী এসেই কিন্তু ফার্স্ট সেশনেই বলেছেন, সেকেন্ড সেশনে প্রবাবলি, যে বিধানসভায় লাইভ টিভি করতে হবে, এবং আমরা লাইভ দেখতে পাচ্ছি প্রত্যেক দিন বিধানসভায় বিভিন্ন বিধায়করা কি বলেছেন বা কি বলছেন, আমার ভালো লাগছে। আর একটা জিনিস, পশ্চিমবঙ্গে একটা ওয়ার্ক কালচার ফিরে এসেছে, এটা মানতে হবে। তার কারণ হচ্ছে যে আপনি নওশাদ সিদ্দিকী বিধায়ককে দেখুন, তিনি জেতেননি, তিনি জিতেছেন, কিন্তু তিনি মন্ত্রী নন। তিনি তার নিজের এলাকায় গিয়ে খোঁজ নিচ্ছেন। কেন? তিনি প্রতিশ্রুতিবদ্ধ, এবং তিনি একটা আশ্বাস পেয়েছেন 15 বছরের চিটিংবাজ সরকারটা চলে যাওয়ার পর নতুন সরকারের কাছে, যে বিধায়করা যদি কোনো ইস্যু তুলে ধরেন বা বিধায়করা যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, সেটা কিন্তু অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীরা শুনবেন, এবং সেটা নিয়ে জবাব তলব করলেও তারা দেবেন 7 দিন বা ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে। যদি না করতে পারেন, কেন করতে পারছেন না তার এক্সপ্লেনেশনও দিতে হবে, একটা কপি দিতে হবে মুখ্যমন্ত্রীকে। এই জিনিস কিন্তু আগে দেখা যায়নি।
যার জন্য আজকে মানুষ ধন্য ধন্য করছে। নওশাদ সিদ্দিকীকে আজকে দেখুন ভাঙড় মহাবিদ্যালয় মানে ভাঙড় কলেজ, ভাঙড় গার্লস হাই স্কুল, ভাঙড় ছেলেদের হাই স্কুল এবং হচ্ছে যে সমস্ত স্কুলে তিনি বিভিন্ন ধরনের ফেসিলিটিগুলো নিয়ে কথা বলছেন, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন এবং সেইগুলোকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তার এমপি ল্যাডের মানে এমএলএ ল্যাডের টাকা হোক বা তার হচ্ছে এলাকা উন্নয়নে কোনোভাবে তিনি সাহায্য করতে চান এবং সরকারকে তিনি জানাবেন। আর একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস সত্যিকারের ভালো লেগেছে আমার, তিনি পরিষ্কার যে বলেছেন যে আমি কাপুরুষ মুখ্যমন্ত্রী নই, আমাকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় পাননি। এর আগে আমরা দেখেছি এই হুমায়ুন কবির জিতে গেছে ঠিকই, কিন্তু ওর থেকে বড় নরকের কীট আমি মনে করি, ঠিক আছে, ওর যোগ্যতা হওয়া উচিত জেলেই। কারণ এই লোকটাই বলেছিল যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, এই লোকটাই বলেছিল বাবরি মসজিদ তৈরি করবে, এই লোকটাই বিভিন্ন রকম নাটকবাজি করে গেছে। আজকে এই লোকটা যখন বড় বড় কথা বলেছে, মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করেছেন, এমনকি মুখ্যমন্ত্রী যে বলেছিলেন আমি যাব বহরমপুরে সভা করব দেখি কে বন্ধ করে, কারণ তাকে হুমায়ুন কবির চ্যালেঞ্জ জানিয়েছিল, সেই জায়গায় কিন্তু সত্যিকারের আমি দেখতে পেলাম আই এম মানে প্রাউড অফ সিএম যে তিনি সেখানে সভা করেছেন এবং সেখানে তাদের লেশমাত্র চিহ্নমাত্র দেখা যায়নি। আর আর আমি প্রাউড করব মুখ্যমন্ত্রীর পুষ্পা কি করে না কি না করেছে, কি না করেছে। আপনাকে আমি এর আগেও বলেছিলাম আমাদের এখানে হাইকোর্টে মামলা, হাইকোর্টের ডাইরেকশন অমান্য করে পরিষ্কার গিয়ে একজন বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, তার মাত্র 5 কাঠা জমি তিনি বিক্রি করবেন, সেখানে তার লোক পাঠিয়ে দিয়েছে, লোক পাঠিয়ে বলছে হ্যাঁ আপনার জমি আপনি বিক্রি করবেন, 1,10,000 টাকা করে কাঠাই বিক্রি হবে, কিন্তু আপনি পাবেন 70,000 টাকা, 40,000 টাকা পার্টি ফান্ডে দিতে হবে প্রত্যেক কাঠায়, মানে 4-5 2 লক্ষ টাকা পার্টি ফান্ডে দিতে হবে, না হলে দাদা বুঝে নেবে। তার ছেলে প্রতিবাদ করতে গেছিল, এই পুষ্পার ছেলেরা তাকে পিটিয়েছিল, তার ছোট একটা বাজারের দোকান ছিল ভেঙে দিয়েছে, আরো অনেক 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 ঘটনা, অনেক ঘটনা। আজকে সেই পুষ্পা কোথায় গেল? তার পুষ্পা আজকে সে জেলে, তার বউ জেলে এবং তাকে হাফ প্যান্ট পরে এলাকায় ঘোরানো হচ্ছে। যদিও আমি জানি এটা আনকনস্টিটিউশনাল, কিন্তু পুলিশ এটা করছে এবং পুলিশ এই যে ক্ষমতাটা দেখাচ্ছে অত্যন্ত ভালো লাগছে। আমি একটা এইখানে আমার কয়েকটা প্রশ্ন আছে, যেমন হচ্ছে যখন দেখবেন বারুইপুর কাণ্ড, আমরা বারুইপুর কাণ্ডে দেখলাম পুলিশ রাত্রিবেলা একেবারে সেই মিড নাইটে গিয়ে পুলিশ রিকনস্ট্রাকশন করার জন্য তাকে একদম 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 এবং সেখানে এনকাউন্টার করলো, যদিও কলকাতা হাইকোর্ট প্রশ্ন চিহ্ন তুলেছে একদম। তো আবার উল্টো দিকে দেখলাম যে ছাত্র আন্দোলনের নামে যারা নৃশংসভাবে মানে সাংবাদিকদেরকে মারলো, তাদেরকে রীতিমতো পুলিশ সকালবেলায় মানে দিনের আলোতে খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে দড়ি বেঁধে। মানে এই যে সাংবাদিকদের আচ্ছা আচ্ছা মানে তারা তো পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের সেটা অ্যারেস্ট করেছে, কিন্তু মানে সাংবাদিকদেরকে মেরেছে তার জন্য মানে তাদেরকে নিয়ে পুলিশ রাস্তায় কি মানে ইয়ে করে মানে খালি পায়ে ঘোরাচ্ছে। এই যে জিনিসটা মানে একজনের বেলায় রাত্রিবেলায় আর একজনের ক্ষেত্রে দিনের বেলায়, না রাত্রির বেলায় ওই রেপ কেসে ছাড়া আর অন্য কোনো কেসে বাকি সব কেসগুলো খালি পায়ে মানে হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে মোটামুটি ঘোরানো, সে পুষ্পাই বলুন আর হচ্ছে আপনার শাহজাহানি বলুন, শওকত মোল্লাই বলুন, এটা ঠিক নয়, হাইকোর্ট বারবার বলেছে। কিন্তু দেখুন অনেক সময় আইন বা কনস্টিটিউশনের ঊর্ধ্বে উঠেও কাজ করতে হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ যেটা করেছে আমি সর্বান্তকরণে সমর্থন করি, সবসময় আইন দিয়ে চলা যায় না। তাহলে সেটা সবার জন্য হবে তো? হ্যাঁ অবশ্যই, কেন হবে না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কিন্তু এই সত্যি আপনি একটা কথা ঠিকই বলেছেন, তাহলে ওই ছেলেটা কোথায় গেল? যে ছেলেটা আজকে এই যে রেপের কেসটা হলো বারুইপুরে, মন্ডল সভাপতি একজনের নাম উঠে আসছে, সে নাকি ঘর ছাড়া, কারণ তাকে কেন অ্যারেস্ট করা হলো না আর একজনকে কেন মার্ডার করে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? অবশ্যই আওয়াজ উঠবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ একদম চলবে এবং যেখানে অন্যায় তার প্রতিবাদ চলবে। দেখুন আমি সেই জন্য বলছি ভালো খারাপ দুটো দিকই আছে, ভালোর দিকটা বেশি দেখতে পাচ্ছি, খারাপও আছে, আমি বলছি না যে খারাপ নেই। পুলিশ কোন অথরিটিতে তাকে গুলি করলো? কোন অথরিটি তাকে গুলি করলো? আর একটা গুলি কি সমস্ত ধর্ষণকে বন্ধ করে দেবে? কিন্তু তাই বলে এই নয় যে ধর্ষণকে সমর্থন করতে হবে, কখনোই নয়। ধর্ষণের মতো নোংরা অসভ্য একটা কাজকে কখনোই কোনো সভ্য সমাজের সভ্য মানুষ সমর্থন করতে পারেন না, এটা হতে পারে না। সঙ্গে আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমরা একটা নিউজ পড়েছিলাম যেখানে তারকেশ্বর নিয়ে আমরা আমাদের কোনো বিবৃতি দিইনি, আমাদের কোনো অ্যানালিসিস করিনি, সেখানকার মানুষ যারা দর্শনার্থী
যারা তারকেশ্বরের মন্দিরে গিয়ে জল ঢালতে যাচ্ছিল শিবের মাথায়, তারা বলছে, তাদের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম যে 200 টাকা করে তারা বলছে যে তারকেশ্বরের মন্দিরে চাঁদা কাটা হচ্ছে 200 টাকা করে। তো এই নিউজ দেখাবার পর আমার রীতিমতো প্রেস কনফারেন্স করতে হচ্ছে সন্তু পানকে, বিধানসভার যিনি বিধায়ক তারকেশ্বরে। তিনি বলছেন যে যারা নিউজ করেছে এই নিউজটা তারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, তারা হচ্ছে দেশের বিরুদ্ধে বিদ্রোহী, এই সমস্ত নানান রকমের বক্তব্য দিচ্ছেন। কি বলবেন? মানে না আপনি আপনার নিউজ করেছেন, কেন টাকা নেবে? আপনি মুখ্যমন্ত্রীকে জানান। সন্তু পানের এত বড় বুকের পাটা, সে টাকা নেবে, তার মানে সেই টাকার সঙ্গে তার যোগাযোগ আছে, যেখানে সে বলছে যে অবৈধভাবে টাকা নিলে টোল ফ্রি নম্বর আছে সন্তু পানের নামে। হোক, যে কটা লোক টাকা দিয়েছে, আমি বলবো আপনার মাধ্যমে সন্তু পানের নাম নিয়ে যদি টাকা তোলা হয়, অবৈধভাবে টাকা তোলার জন্য সেই নাম্বারে তারা, আমি বলবো সেই লোকগুলো কমপ্লেন করুক। পুলিশ যদি সন্তু পানের নামে উপযুক্ত ব্যবস্থা না নেয়, হাইকোর্ট খোলা আছে, আপনারা মামলা করুন, আমি আপনাদের আইনি সাহায্য করতে রাজি আছি। শুনুন, একটা কথা বলবো যে নিজের দলের বিধায়করা করলে ভালো আর অন্য দলের বিধায়কদের চুরি ধরবেন, এটা চলতে পারে না, এটা পরিষ্কার হওয়া উচিত। কিন্তু সন্তু পান লোকটি খারাপ বলে আমার মনে হয় না। এরকমও হতে পারে যে তার বিহাইন্ড ব্যাক করা হয়েছে, তার নাম ব্যবহার করে করা হয়েছে, হয়তো তিনি জানেন না, এরকম বহু জায়গাতেই হয়েছে। আর কি দরকার টাকা নেওয়া, যেখানে তারকেশ্বর থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় হিন্দুদের প্রতিষ্ঠানের, এক একটা প্রতিষ্ঠানের জন্য রাজ্য সরকার 100 কোটি টাকা করে বিভিন্ন বরাদ্দ ঘোষণা করেছেন, সেখানে আলাদা করে আবার সেই কমিটিকে টাকা তুলতে হবে। এর মানে 100 টাকা করে বিল সন্তু পান নিজে দেখাচ্ছে যে ভিআইপিদের জন্য 100 টাকা করে নিচ্ছে তারা, মানে এটা তাদের বক্তব্য। তারা প্রেস কনফারেন্স করে তারাই বলছে 100 টাকা করে। না দেখুন, এটা কিন্তু আমি বলবো ভারতবর্ষের বহু মন্দিরে এই জিনিস চালু আছে। হ্যাঁ, কিন্তু তারকেশ্বরে তো কোনো টাকা পয়সা কোনোদিন নেওয়া হতো না। হ্যাঁ, তারকেশ্বরে নেওয়া হতো না, তাহলে কিন্তু যে সমস্ত জায়গায় ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা চালু আছে। আমি বলতে বাধ্য হলাম, কারণ আপনি জানেন আসামে মা কামাখ্যা মন্দির দর্শন করার জন্য সেখানে ভিআইপি 500 টাকা করে সেখানে হচ্ছে যে আপনার করতে হয়, টিকিট কাটতে হয়, ভিআইপি এন্ট্রি। এমনি সারাদিন আপনি সেই ভোর রাত থেকে না দাঁড়ালে আপনি ঢুকতে পারেন না। এই নিয়ে আমার সেখানেও কথাবার্তা হয়েছে, গন্ডগোল হয়েছিল। আচ্ছা, তারাপীঠে চালু আছে 500 টাকা করে ভিআইপি, আজকে হয়তো সেই জন্য তারাপীঠেও চালু হচ্ছে। মাঝে শুনেছিলাম উড়িষ্যার পুরীর মন্দিরেও চালু হয়েছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পর। এগুলো ধর্মীয় স্থান, কোনো ভিআইপি এন্ট্রি হবে কেন সেখানে? ধর্মীয় স্থানে সবার জন্য সমান অধিকার থাকবে। সারা ভারতবর্ষের সমস্ত ধর্মীয় স্থান থেকে সমস্ত ভিআইপি এন্ট্রি তুলে দিতে হবে। যদি বিজেপি সরকার মানুষের হয়ে কাজ করে, কেন সেখানে ভিআইপি এন্ট্রি? ধর্মীয় স্থানে ভিআইপি লোকদের আগে যেতে দেওয়া হবে বেশি পয়সা দিলে, আর যারা কম পয়সা দেবে তাদেরকে যেতে দেওয়া হবে না, তাদেরকে জোর করে কষ্ট করে আটকে রাখা হবে। এই ধরনের কোনো পলিসি থাকা উচিত নয়। আমি মনে করি এটা নিয়ে জনস্বার্থ মামলা দেশের সুপ্রিম কোর্টে ফাইল হওয়া উচিত। এবং আমার কাছে বিভিন্ন রকম তথ্য রয়েছে, এই কামাখ্যা মন্দির থেকে শুরু করে অন্যান্য মন্দিরের বেশ কিছু মানুষ যোগাযোগ করছে। আমি কিছু মানুষের সান্নিধ্যে এই মামলা আমি করব, সুপ্রিম কোর্টে এই মামলা করব, আমি ছাড়বো না। কেন ধর্মীয় স্থানে টিকিট হবে? সমস্ত ধর্মীয় স্থান থেকে টিকিট, এই ডবল ইঞ্জিন সরকার কোনো ধর্মীয় স্থানে 1 টাকাও কোনো টিকিট নেওয়া যাবে না। সাধারণ মানুষের জন্য সেই স্থান হবে ফ্রি এবং ফেয়ার, সেখানে সমস্ত প্রশাসন কাজ করবে। আরও একটা জিনিস বলছি, যেখানে আপনাদেরই বন্ধুবার আইনজীবী তরুণজ্যোতি, যিনি হচ্ছেন গোপালপুরের বিধানসভার বিধায়ক, তিনি তার ফেসবুক ওয়ালে লিখছেন যে আমরা এই যে হেলিকপ্টার থেকে যে ফুল ছেটাচ্ছি বিভিন্ন মন্দিরে, এবং তারকেশ্বরও মন্দিরেও ফুল ছেটানো হচ্ছে, এটা বেশ করেছি, তা আমরা জিতেছি তাই করবই। মানে এই যে বক্তব্যটা, আমার না দেখুন, এটা আমি তার কোনো দোষ ধরবো না। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই বক্তব্য বলেছেন যে প্রত্যেক সোমবার তারকেশ্বরের হেলিকপ্টার থেকে রাজ্য সরকার, ওয়েদার ভালো থাকলে রাজ্য সরকার ফুল ছেটাবে। আপনি তরুণজ্যোতি তেওয়ারির নাম বলার আগে আপনি আগে মুখ্যমন্ত্রী কেন এই বক্তব্য বলেছেন আপনি আগে তার সঙ্গে আপনি তার ইন্টারভিউ নিন, তার বক্তব্য জানুন, তারপরে তরুণজ্যোতি তেওয়ারির বক্তব্য আপনি জানাবেন। মুখ্যমন্ত্রী কেন বিধানসভায় দাঁড়িয়ে এই কথা কি করে বলতে পারে? বিধানসভায় সেটা দুজনকেই বলছি আমরা, যে এটা মানে যেখানে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের দেনা আছে, যেখানে তৃণমূল সরকার এত মানে চিটিংবাজি করে, চুরি করে, জোর চুরি করে, না তার জন্য নতুন সরকারকে আপনি দায় করতে পারেন। আমরা দায় করছি না, কিন্তু সেখানে তো আমাদের তো অর্থটাকে মানে সঞ্চয় করতে হবে। এখন আমাদের খরচ করার সময়। আমার রাজ্য সরকার মনে করছে সঞ্চয়, জিতেছি বলে যা খুশি তাই করতে পারি। এইগুলো হচ্ছে যে কিছু শিক্ষার অভাব আমি মনে করি। ঠিক আছে, বিজেপিও ঔদ্ধত্যপূর্ণ কিছু জায়গায়। আর
ওই সেই একই ব্যাপার। মুখ্যমন্ত্রী যখন বলেছে তখন তারা অধস্তন যারা রয়েছেন, যারা অন্যান্য বিধায়ক, তারা বলতেই পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সাপোর্ট করেন আপনার কিছু বলার নেই। না, তারা তো বরঞ্চ বলতে পারে যে যে দাদা এইটা এখন না করে না না, সেগুলো কখনো হয় নাকি? এইটা খরচা করি। সেটা কোনোদিনই হবে না। ভারতবর্ষের রাজনীতিতে সেটা কোনোদিনই হবে না। রাজা যা চাইবে প্রজাদেরকে বা তার অধস্তন কর্মচারীদের তাই চাইতেই হবে, না হলে তাকে রাজ্যচ্যুত হতে হবে অথবা তাকে রাজনীতির ময়দান থেকে সরে যেতে হবে। সেটা আপনি চাইলেই ঘুরে যাবে না। আমাদের দেশের রাজনীতির প্যাটার্ন এইভাবেই বছরের পর বছর, স্বাধীনতার পর 70 বছর চলে এসছে, আগামী দিনেও চলবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।